আচ্ছা, আজকে আমরা এখন ক্লাস 11-এর ফিজিক্সের ঘর্ষণ বা ফ্রিকশন এই চ্যাপ্টারটি আরম্ভ করছি। আমরা সবাই জানি যে যখন একটা তলের উপর আরেকটা তল গতিশীল হতে চায় কিংবা গতিশীল অবস্থায় থাকে, কি বললাম, যখন একটা তলের ওপর আরেকটা তল গতিশীল হতে চেষ্টা করে কিংবা গতিশীল অবস্থায় থাকে, তখন যে বস্তুটি গতিশীল হতে চাইছে, যেমন ধরো আমি এখানে দুটো বস্তু দেখিয়েছি, একটা এ আর একটা বি, ঠিক আছে। তো এবারে বি বস্তুটা নিচে আছে, এ বস্তুটা উপরে আছে। আমি যদি এ বস্তুটার উপরে বল প্রয়োগ করি, তাহলে এ বস্তুটা গতিশীল হতে চেষ্টা করবে, ঠিক আছে। এ বস্তুটা গতিশীল হতে চেষ্টা করবে। তো যখনই এ বস্তুটা গতিশীল হতে চেষ্টা করবে, তখনই এই স্পর্শতল বরাবর, স্পর্শতল মানে হচ্ছে এ বস্তুটার নিচের তল আর বি বস্তুটার উপরের তল, এই স্পর্শতল বরাবর এই এ বস্তুটার গতির চেষ্টার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে একটি বলের উদ্ভব হবে। এই বলটার নামই হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে, বা ফ্রিকশন, ঠিক আছে। তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে কোনো তলই যেগুলোই পাই না কেন, সেখানে কিন্তু এই ঘর্ষণ বলটা কিন্তু ক্রিয়া করে, ঠিক আছে। তো ঘর্ষণ বল তাহলে আমাদের গতির বিরুদ্ধে কাজ করে, সেটা তাহলে অবশ্যই গতিটাকে খানিকটা কমিয়ে দেয়, এটা ঠিক কথায়, ঠিক আছে। এ বস্তুটা যেমন বি বস্তুর উপর গতিশীল হতে চেষ্টা করছে বা গতিশীল অবস্থায় থাকছে, তখন স্পর্শতল বরাবর এ বস্তুটার গতির বিরুদ্ধে বলটা উদ্ভব হচ্ছে। সুতরাং ঘর্ষণ বল এ বস্তুর গতিটাকে বা গতিবেগটাকে বাধা দিচ্ছে বা গতিটাকে কমিয়ে দিতে চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু ঘর্ষণ বলের অনেক সুবিধাও আছে। ঘর্ষণ বল যদি না থাকতো, তাহলে যেমন ধরো একটা যদি একদম খুব প্লেন একটা বিশাল বড় বরফের ব্লক যদি দিয়ে দেওয়া হয় এবং তোমাকে যদি বলে সেখানে তুমি খালি পায়ে বা যাই হোক খালি পায়ে বা চটি পরে, একটা প্লেন চটি পরে যদি হাঁটতে দেয়, চটিটার তলাটা অবশ্যই খুবই প্লেন হতে হবে, তো তখন দেখবে আমরা কিন্তু সেটার উপরে হাঁটতে পারছি না, আমরা স্লিপ করে করে পড়ে যাচ্ছি। কারণটা কি? কারণ ওখানে ঘর্ষণ বলটা খুবই নগণ্য, ঠিক আছে। তো আমরা যখন রাস্তায় হাঁটছি যেটা, তখন রাস্তা এবং আমাদের চটির যে নিচের তলটা, দুটোর মধ্যে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল থাকে বলেই আমরা কিন্তু ভালো করে হাঁটতে পারি। এবং ঘর্ষণটাকে বাড়ানোর জন্যই আমাদের চটি বা জুতোর তলের যে অংশটা, সেটা দেখবে খাঁজ কাটা কাটা করে দেওয়া থাকে, তাতে ঘর্ষণ বলটা বেড়ে যায়, তাতে আমাদের চলতে আরও সুবিধা হয়। ঠিক এই কারণেই গাড়ির বা সাইকেলের চাকারতেও দেখবে খাঁজ কাটা কাটা করা থাকে, তাতেও ঘর্ষণ বলটা বেড়ে যায়, তাতে গাড়ি বা সাইকেল স্কিড করার যে চান্স সেটা কিন্তু কমে যায়। সুতরাং ঘর্ষণ বলের জন্য বিভিন্ন বস্তুর ক্ষয়ও হয়, তাহলে ঘর্ষণ বেশি থাকলে ক্ষয় হয়। তাই ঘর্ষণ কমানোর জন্য আমরা কি করি, যখন যে জায়গাগুলোতে ঘর্ষণ বেশি সেই জায়গাগুলোতে তেল দেওয়া হয়, মোবিল দেওয়া হয়, গ্রিস দেওয়া হয়, নিয়ে ঘর্ষণটাকে কমানো হয়। সুতরাং একদিকে যেমন ঘর্ষণের কিছু ক্ষতিকর দিকও আছে, তেমনি অনেক ভালো দিকও আছে। তো এখন আমরা এই ঘর্ষণ বলটার উদ্ভবটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে ফার্স্টে আমরা আলোচনা করব। দেখো ধরো এ বি বস্তুটা, বি একটা তল, তার বি ধরো একটা টেবিল,
ঠিক আছে, তার উপরে আমরা এ একটা ব্লককে রাখলাম। তো তো বি এই টেবিলটার উপর যখনই আমরা এ এই ব্লকটাকে রাখবো, তখন দেখো এ বস্তুর নিচের তল, এ বস্তু যেটা নিচের তল এবং বি বস্তুর ওপরের তল, বি বস্তুর যেটা ওপরের তল অর্থাৎ স্পর্শতল, সেখানে কি হয় না সেখানে তো সেখানে কি হয় না এ বস্তুর নিচের তলে যে অণুগুলো আছে আর বি বস্তুর ওপরের তলে যে অণুগুলো আছে সেই অণুগুলো এতটাই কাছাকাছি চলে আসে যে সেই অণুগুলি পরস্পরের ওপর আন্তরাণবিক বল প্রয়োগ করে। ঠিক আছে, অণুগুলি পরস্পরের ওপর আন্তরাণবিক বল প্রয়োগ করে, অর্থাৎ অণুগুলি পরস্পরকে আকর্ষণ করতে শুরু করে। ঠিক আছে, এই এই মানে এ বস্তুর অণু এবং বি বস্তুর অণুগুলো এতটাই কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল হয়, তার ফলে ঘর্ষণ বলটার কিন্তু উদ্ভব হয়। ঠিক আছে, তাহলে এ বস্তুটা আছে বি বি তলটার ওপরে, তাহলে এ বস্তু নিচের তল আর বি বস্তুটার যে ওপরের তলটা, সেখানে মানে যেটাকে আমরা স্পর্শ তল বলছি, সেখানে কি হচ্ছে না এ বস্তু নিচের তলের অণুগুলো আর বি বস্তুর উপরের তলের অণুগুলো এতটাই কাছাকাছি চলে আসে যে ওদের মধ্যে আন্তরাণবিক বল ক্রিয়া করতে শুরু করে, অর্থাৎ অণুগুলি পরস্পরকে আকর্ষণ করতে শুরু করে। এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটাই হচ্ছে ঘর্ষণ বলের উৎস। এবার নেক্সট আমরা দেখব ঘর্ষণটা কয় প্রকার হয়। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, একটা হচ্ছে চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ মানে কি না একটা বস্তু যখন স্থির অবস্থায় আছে তখন ওই বস্তুটার উপর যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ। কি বললাম, বস্তুটা স্থির অবস্থায় আছে তখন বস্তুটার উপর যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ। আর একটা বস্তু যখন গতিশীল অবস্থায় আছে তখন ওই বস্তুটার উপর যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলা হয় চল ঘর্ষণ। তাহলে বস্তু যখন গতিশীল অবস্থায় আছে তখন বস্তুটার উপর যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে তাকে বলা হয় চল ঘর্ষণ। চল ঘর্ষণটা আবার দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে বিসর্প ঘর্ষণ আর হচ্ছে আবর্ত ঘর্ষণ। বিসর্প ঘর্ষণটা কখন না একটা বস্তু যদি একটা তলের উপর পিছলে যায়, যেমন ধরো এই ক্ষেত্রে এ বস্তুটাকে যদি আমরা ঠিলে দিই তাহলে সেটা এই বি এই তলটার উপরে পিছলাতে পিছলাতে যাবে। তো এই ক্ষেত্রে এ বস্তুর গতির এগেনস্টে যে চল ঘর্ষণটা কাজ করছে সেটা হচ্ছে বিসর্প ঘর্ষণ। কি বললাম, এ বস্তুটা যখন এই বি যে তলটা বা টেবিলের তলটা, আমি যদি এই বস্তুটাকে ঠিলে দিই তাহলে এই বস্তুটা বি বি তলটার উপর কীভাবে যাবে, এইভাবে ঘষতে ঘষতে বা পিছলাতে পিছলাতে এগোবে। তো তখন এ বস্তুর গতির বিরুদ্ধে যে চল ঘর্ষণটা কাজ করছে সেটাকে আমরা বিসর্প ঘর্ষণ বলবো। আর আবর্ত ঘর্ষণ কখন হবে না, এই এ বস্তুটাই যদি একটা গোলীয় বস্তু হতো, গোলক হতো, তখন এ বি তলটার উপর কীভাবে যেত, গড়িয়ে গড়িয়ে যেত। ঠিক আছে, এ বস্তুটাই যদি কি হতো, একটা গোলক হতো বা বল হতো, তখন সে কি হতো না এইভাবে বি তলটার উপর গড়িয়ে গড়িয়ে যেত। তখন ওই এ যে গোলকটা তার গতির এগেনস্টে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করতো তাকে আমরা কি বলতাম না আবর্ত ঘর্ষণ বলতাম। ঠিক আছে, তো এখন আমরা এবারে স্থিত ঘর্ষণ আর এই চল ঘর্ষণের ক্ষেত্রে যে বিসর্প ঘর্ষণ সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো এই ছবিটাকে আমরা একটু ধরো সিম্পলিফাইড ফর্মে আঁকলাম। এইটা নিচে তলটা অর্থাৎ বি যে তলটা সেইটা, আর এটা হচ্ছে এ যে বস্তুটা সেইটা। ঠিক আছে, এটা হচ্ছে নিচের বি তলটা, তার উপরে এ বস্তুটা আছে। এবারে দেখো যতক্ষণ আমি এই বস্তুটার উপরে কোনো বল প্রয়োগ করব না, ঠিক আছে, বাইরে থেকে প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা যতক্ষণ শূন্য থাকবে ততক্ষণ কিন্তু কোনো ঘর্ষণ বলেরও উদ্ভব হবে না। ঠিক আছে, আমি বাইরে থেকে ধরো এ বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগও করিনি, ততক্ষণ এ বস্তুর উপর ঘর্ষণ বল কতটা ক্রিয়া করবে না, শূন্য হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে ব্লকটা মানে এ ব্লকটার উপর রব্ধি বল 0, এ ব্লকটা স্থির থাকবে। ঠিক আছে,
এ ব্লকটা কি হবে না, স্থির থাকবে, এ ব্লকটা স্থির থাকবে। এরপরে ধরো আমরা কি হবে না, এই এ বস্তুটাকে আমি এ বস্তুটার উপর একটুখানি বল প্রয়োগ করলাম, ঠিক আছে, একটুখানি বল প্রয়োগ করলাম, অর্থাৎ প্রযুক্ত বলটা বাড়ালাম। কিন্তু যখনই প্রযুক্ত বলটা একটুখানি বাড়বে তখনই কিন্তু এবারে ঘর্ষণ বলের উদ্ভব হবে। ঠিক আছে, আমরা ঘর্ষণ বলটাকে স্মল এফ দিয়ে লিখছি। তো তো আমি বস্তুর উপরে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করছি বাইরে থেকে, আর উল্টো দিকে যে ঘর্ষণ বলটা উদ্ভব হলো সেটা হচ্ছে স্মল এফ। তো এক্ষেত্রে কিন্তু বাইরে থেকে আমার প্রয়োগ করা ক্যাপিটাল এফ বলের সাথে ওই উল্টো দিক থেকে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে স্মল এফ, সেই দুটো কিন্তু সমান এবং বিপরীতমুখী হবে। ফলে ব্লকটার উপরে লব্ধি বল শূন্য ক্রিয়াশীল হবে, ফলে ব্লকটা কিন্তু স্থির থাকবে। অর্থাৎ এখানে ঘর্ষণ বল ক্রিয়া করছে ঠিকই, কিন্তু ব্লকটা স্থিরই থাকছে। তো এই ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে অর্থাৎ স্মল এফ, এটাকে ওই জন্য বলা হয় কি না, স্থিত ঘর্ষণ বল। এবারে আমি এ বস্তুর উপর বাইরে থেকে প্রযুক্ত বলটা একটু একটু করে বাড়াচ্ছি, ক্যাপিটাল এফটা বাড়াচ্ছি। যত ক্যাপিটাল এফ বাড়বে তত কিন্তু স্থিত ঘর্ষণ বল স্মল এফটাও কিন্তু বাড়তে থাকবে, এবং প্রত্যেক মোমেন্টে ক্যাপিটাল এফ আর স্মল এফ কিন্তু সমান এবং বিপরীতমুখী হবে। সুতরাং আবার বস্তুর উপর লব্ধি বল কতটা ক্রিয়া হবে, 0 হবে, এবং বস্তুটা স্থিরই থাকবে। এক্ষেত্রেও আমরা বলবো যে বস্তুর উপরে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। তো এইভাবে ক্যাপিটাল এফও বাড়বে, স্থিত ঘর্ষণ বল স্মল এফও বাড়বে। এইভাবে স্থিত ঘর্ষণ বল স্মল এফটা বাড়তে বাড়তে তার সর্বোচ্চ মানে পৌঁছে যাবে একটা সময় পর। তো সেই স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। ধরে নাও এটাকে আমরা এফএস দিয়ে লিখছি, এফ সাফিক্স এস। যতক্ষণ প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা সীমাস্থ ঘর্ষণ এফএস এর সাথে সমান থাকছে ততক্ষণ ব্লকটা কিন্তু স্থির থাকবে। কিন্তু এবারে প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা বাড়তে বাড়তে যখন আমার এই সীমাস্থ ঘর্ষণ বল এফএস এর থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু আর ব্লকটা স্থির থাকবে না, ব্লকটা কিন্তু প্রযুক্ত বলের অভিমুখে গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা বলবো যে ব্লকটার উপর আর স্থিত ঘর্ষণ নয়, চল ঘর্ষণ ক্রিয়া করছে, এবং যেহেতু এই বস্তুটাই বি তলটার উপর পিছলাতে পিছলাতে এগোবে তাই বিসর্প ঘর্ষণ বল ক্রিয়া করছে বস্তুটির গতির অভিমুখে, গতির বিপরীতে, এটাই আমরা বলবো। তাহলে কি বললাম, যে এ ব্লকটা বি এই তলটার উপর আছে, আমি প্রথমে এ ব্লকটার উপরে কোনো বাইরে থেকে বল প্রয়োগ করিনি, ক্যাপিটাল এফটা 0, তাহলে কোনো ঘর্ষণ বলের উদ্ভব হবে না, অর্থাৎ ঘর্ষণ বল স্মল এফটাও 0 হবে, এবং ব্লকটা বস্তুর উপর লব্ধি বল কতটা ক্রিয়াশীল হবে, 0, ব্লকটা স্থির অবস্থায় থাকবে তলটির উপর। এবারে আমি প্রযুক্ত বলটাকে ধীরে ধীরে বাড়াচ্ছি। প্রথমে প্রযুক্ত বলটা 0 ছিল, যেই প্রযুক্ত বলটা আমি মানে 0 থেকে বাড়ালাম, নন 0 করলাম আর কি। ঠিক আছে, যেই প্রযুক্ত বলটা 0 ছিল, 0 থেকে যেই একটু বাড়ালাম, অর্থাৎ প্রযুক্ত বলটা 0 মানে কি কোনো বাইরে থেকে কোনো বল প্রয়োগই হয়নি। এবার যখনই আমরা বাইরে থেকে বল প্রয়োগ করব এ বস্তুটার উপরে তখনই একটা ঘর্ষণ বলেরও উদ্ভব হবে। সেই ঘর্ষণ বলটাকে স্মল এফ দিয়ে লিখছি, এবং সেই ঘর্ষণ বলটা ওই বাইরে থেকে প্রযুক্ত বল ক্যাপিটাল এফের সাথে সমান এবং বিপরীতমুখী হবে, অর্থাৎ ব্লকটির উপর লব্ধি বল 0 কাজ করবে এবং ব্লকটা কিন্তু স্থিরই থাকবে। তো যেহেতু ব্লকটা স্থির থাকছে তাই প্রযুক্ত বলের উল্টো দিকে যে ঘর্ষণ বলটা কাজ করছে স্মল এফ, সেটাকে আমরা কি বলবো না, স্থিত ঘর্ষণ বল বলবো। ঠিক আছে, কারণ এখানে বল প্রয়োগ করছি কিন্তু বস্তুটা স্থির থাকছে, কারণ ওর গতিটাকে বাধা দিচ্ছে কে, ঘর্ষণ বলটা। এরপরে প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা আমরা ধীরে ধীরে বাড়াতে থাকবো, স্থিত ঘর্ষণ বল স্মল এফটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং প্রত্যেকটা মোমেন্টে ক্যাপিটাল এফ আর স্মল এফ কিন্তু সমান এবং বিপরীতমুখী হবে, অর্থাৎ বস্তুর উপর লব্ধি বলটা 0 হবে, বস্তুটা কিন্তু স্থিরই থাকবে। ঠিক আছে, এইভাবে ক্যাপিটাল এফও বাড়ছে, স্থিত ঘর্ষণ বল স্মল এফও বাড়ছে, এইভাবে স্থিত ঘর্ষণ বল স্মল এফটা বাড়তে বাড়তে একটা সময় তার সর্বোচ্চ মানে পৌঁছে যাবে।
তো স্থিত ঘর্ষণ বলে সেই সর্বোচ্চ মানটাকে সীমাস্থ ঘর্ষণ বা এফএস বলা হবে। ঠিক আছে, এবারে যখন আমার এই যতক্ষণ প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা সীমাস্থ ঘর্ষণ বল অর্থাৎ স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান এফএস এর সাথে সমান হবে, ততক্ষণ ব্লকটা কিন্তু স্থিরই থাকবে, ততক্ষণ আমরা বলবো স্থিত ঘর্ষণই ক্রিয়াশীল। এবারে প্রযুক্ত বলটা আমি আরও বাড়াচ্ছি, বাড়তে বাড়তে যখন প্রযুক্ত বল ক্যাপিটাল এফটাই সীমাস্থ ঘর্ষণ বল এফএস এর থেকে একটুখানিও যদি বেশি হয়ে যায়, তখনই আর ব্লকটা স্থির থাকবে না। ব্লকটা মানে এ ব্লকটাই বি তলটার উপরে গতিশীল হয়ে যাবে, এবং কিভাবে গতিশীল হবে না পিছলাতে পিছলাতে এগোবে, অর্থাৎ ব্লকটার গতির বিরুদ্ধে। তখন স্থিত ঘর্ষণ আর নয়, চল ঘর্ষণ, এবং চল ঘর্ষণের মধ্যে আবার বিসর্প ঘর্ষণটা ক্রিয়াশীল হবে। ঠিক আছে, সুতরাং ব্লকটা যখনই গতিশীল হয়ে যাবে, হ্যাঁ এবারে এখানে আরেকটা জিনিস বলার আছে, দেখো যে ধরো এই প্রথমে তো এ বস্তুটা যতক্ষণ স্থির ছিল ততক্ষণ তো স্থিত ঘর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছিল। এবার যখনই প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা সীমাস্থ ঘর্ষণ এফএস এর থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন বস্তুটা এবারে গতিশীল হয়ে গেল। বস্তুটা গতিশীল হয়ে গেলে বস্তুর গতির বিরুদ্ধে চল ঘর্ষণ বল ক্রিয়া করবে। এবারে তো বস্তুটা তো ধরো চলতেই থাকছে, তো বস্তুটা যখন চলতে থাকবে তখন তাহলে কি ঘর্ষণ বল প্রযুক্ত হবে বস্তুটার উপর, না চল ঘর্ষণ বল ক্রিয়া করবে বস্তুর উপর, মানে বস্তুর গতির বিরুদ্ধে। তো একবার যখন বস্তুটা চলতে শুরু করে দেবে, তখন বস্তু যখন স্থির ছিল তখন ওর উপরে যা ঘর্ষণ বল কাজ করছিল, বস্তু যখন চলতে শুরু করে দেবে তখন কিন্তু ঘর্ষণ বলের মানটা ও যখন স্থির ছিল তখন যে ঘর্ষণ বলটা কাজ করছিল, যখন চলতে শুরু করবে তখন কিন্তু ঘর্ষণ বলের মানটা তার থেকে কিন্তু কমে যাবে। অর্থাৎ ব্লকটা যখন গতিশীল হবে তখন যে চল ঘর্ষণ বলের যে মানটা সেটা কিন্তু স্থিত ঘর্ষণের মানের থেকে কিছুটা কমে যাবে। অর্থাৎ চল ঘর্ষণকে আমরা স্থিত ঘর্ষণকে এফ দিয়ে লিখছি, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান অর্থাৎ সীমাস্থ ঘর্ষণকে এফএস দিয়ে লিখছি, আর চল ঘর্ষণ অর্থাৎ বিসর্প ঘর্ষণকে এফ ড্যাশ দিয়ে লিখছি, সেটা কিন্তু সীমাস্থ ঘর্ষণ এফএস এর থেকে কী হবে না, কম হবে। তো এই পুরো ঘটনাটাকে যদি আমরা একটা গ্রাফ এঁকে দেখাই, দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসে গ্রাফটা। আমি এক্স অ্যাক্সিসে প্রযুক্ত বল ক্যাপিটাল এফটা প্লট করলাম, আর ওয়াই অ্যাক্সিসে ঘর্ষণ বল স্মল এফটা প্রয়োগ করলাম। তো প্রথমে যে মূল বিন্দু, যখন প্রযুক্ত বলও 0 তখন ঘর্ষণ বলটাও 0। ঠিক আছে, তাহলে শুরুটা হচ্ছে 0,0 থেকে। এইবারে যত আমার প্রযুক্ত বলটা বাড়ছে তত ঘর্ষণ বলটাও বাড়ছে, এবং এই যে আপ টু ও এ এই অংশ অবধি কী ঘর্ষণ বল কাজ করছে, না স্থিত ঘর্ষণ বল কাজ করছে। আপ টু ও এ অংশ অবধি স্থিত ঘর্ষণ বল কাজ করছে, অর্থাৎ এই এ পয়েন্টটা হচ্ছে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ এফএসটাকে ইন্ডিকেট করছে। এ পয়েন্টটা স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ এফএসটাকে ইন্ডিকেট করছে। তো যতক্ষণ বস্তুটা স্থির থাকছে, আমরা বললাম যে প্রযুক্ত বল যেভাবে বাড়বে স্থিত ঘর্ষণ বল স্মল এফটাও কিন্তু সেভাবেই বাড়বে, এবং প্রত্যেকটা মোমেন্টেই তারা কিন্তু সমান হবে এবং বিপরীতমুখী হবে। তো তারা সমান হওয়ার ফলে এই ও এ অংশটা কি হবে না, একটা সরল রেখা হবে। ও এ অংশটা সরল রেখা হবে। এই যে ও এ অংশতে স্মল এফ ইকুয়াল টু ক্যাপিটাল এফ, তাহলে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। কারণটা কি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্বর দিকে কে আছে, না স্মল এফ আছে, আর ভূমির দিকে কে আছে, ক্যাপিটাল এফ আছে। যেহেতু দুটো সমান তাই ট্যান থিটাটা 1 মানে ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ থিটাটা 45 ডিগ্রি হবে এখানে। ঠিক আছে, তাহলে এ পয়েন্টটা আমার সীমাস্থ ঘর্ষণটাকে ইন্ডিকেট করলো। এরপরে যখনই আমার ক্যাপিটাল এফটা বা প্রযুক্ত বলটা এবারে সীমাস্থ ঘর্ষণ থেকে যখন একটুখানি বেশি হয়ে গেল, তখনই বস্তুটা গতিশীল হয়ে যাবে। অর্থাৎ এ পয়েন্টের পর ডান সাইডে এবারে কি ঘর্ষণ বল কাজ করবে, না চল ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, এবং আমরা বললাম দেখো চল ঘর্ষণ বলের মানটা সীমাস্থ ঘর্ষণের থেকে একটু কম হবে, তাই চল ঘর্ষণের মানটা সীমাস্থ ঘর্ষণ এ থেকে নেমে বি হয়ে গেল। তারপরে বস্তুটা একবার যখন গতিশীল হয়ে যাবে তখন ঘর্ষণ বলের মানটা কিন্তু প্রায় একই থেকে যায়।
কখন না, মানে দুটো বস্তু যদি নির্দিষ্ট থাকে, যেমন ধরো ধরো একটা পিচ রাস্তার উপর একটা গাড়ি গতিশীল হচ্ছে, ঠিক আছে। তো পিচ রাস্তার নেচারটা যদি একই রকম থেকে যায়, অর্থাৎ তার মসৃণতা যদি একই রকম থাকে আর গাড়ির চাকাটাও যদি একই রকম থাকে, অর্থাৎ দুটো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে চলঘর্ষণের মানটা কিন্তু প্রায় ধ্রুবক থাকে। তাই এই জায়গাটা সরলরেখা দেখানো হচ্ছে। তো এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, দেখো ধরো এখানে একটা বস্তু আছে একটা তলের উপর রাখা। তো বস্তুটার উপর কি কি বল ক্রিয়া করে না, নিচের দিকে কাজ করে বস্তুর ওজন। আর যখনই একটা বস্তু একটা তলের উপর থাকবে তখনই উপরের দিকে লম্বভাবে একটা বল এর উদ্ভব হবে। উপরের দিকে তলটার সাথে লম্বভাবে একটা বলের উদ্ভব হবে, ঠিক আছে। ঊর্ধ্বমুখী এবং তলটার সাথে লম্বভাবে একটা বলের উদ্ভব হবে। এই বলটার নাম হচ্ছে লম্ব বল, এটাকে স্মল এন দিয়ে লেখা হয়। তো যত এই বস্তুটা যদি এই তলটার উপরে স্থির অবস্থায় থাকে, তাহলে বস্তুর ওজন আর লম্ব বল স্মল এন দুটো কিন্তু সমান এবং বিপরীতমুখী হয়। তার জন্যে বস্তুটা কিন্তু তলটার উপরে স্থির অবস্থায় থাকতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দুটো টার্ম পড়বো। দেখো, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে মিউ দিয়ে লেখা হয়। একটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে মিউ ড্যাশ দিয়ে লেখা হয়, ঠিক আছে। তো ধরো এই তলটার উপরে একটা বস্তুকে রাখা হয়েছে, ঠিক আছে। তো নিচের দিকে কাজ করছে বস্তুর ওজন ডাব্লু, উপরের দিকে এই যে লম্ব বল স্মল এনটা কাজ করছে, ঠিক আছে। আমি এবারে বস্তুর উপরে একটা বল প্রয়োগ করলাম ক্যাপিটাল এফ, বস্তুর উপরে একটা বল প্রয়োগ করলাম ক্যাপিটাল এফ, ঠিক আছে। বস্তুটা গতিশীল হতে চেষ্টা করছে কিন্তু গতিশীল হচ্ছে না, বস্তুটা স্থিরই থাকছে। কেন না, বস্তুর গতির চেষ্টার বিরুদ্ধে স্থিত ঘর্ষণ বল স্মল এফটা কাজ করছে। তাহলে কি বললাম, বস্তুর উপর বল প্রয়োগ করছি ক্যাপিটাল এফ, এতে বস্তুটা গতিশীল হতে চেষ্টা করছে কিন্তু বস্তুটা গতিশীল হতে পারছে না, বস্তুটা কিন্তু স্থিরই থেকে যাচ্ছে। কারণটা কি, কারণ ওর গতির চেষ্টার বিরুদ্ধে স্থিত ঘর্ষণ বল স্মল এফটা কাজ করছে। এবং এই প্রযুক্ত বল ক্যাপিটাল এফ আর স্থিত ঘর্ষণ বল স্মল এফ দুটো সমান ও বিপরীতমুখী হয়, বস্তুটা কিন্তু স্থির অবস্থাতেই থেকে যাচ্ছে। তো যতক্ষণ ক্যাপিটাল এফটা আমরা জানি স্থিত ঘর্ষণ বলে সর্বোচ্চ মানকে সীমাস্থ ঘর্ষণ এফএস লেখা হয়। তো যতক্ষণ এইটা প্রযুক্ত বলটা এই সীমাস্থ ঘর্ষণ এফএসের থেকে কম হবে বা তার সাথে সমান হবে, ততক্ষণ কিন্তু ব্লকটা স্থিরই থেকে যাবে, ঠিক আছে। এবং ততক্ষণ আমরা বলবো স্থিত ঘর্ষণ বল ক্রিয়া করছে বস্তুটার উপরে। তো এই স্থিত ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ এফএসটা, এটাই লম্ব বল এনের সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ এফএসটা লম্ব বল এনের সাথে সমানুপাতিক হয়। কেন হয় না, দেখো লম্ব বল এন যদি বেশি হয়, তাহলে দেখো বস্তুটা, তাহলে এন বেশি মানে আমরা ধরে নিলাম যে বস্তুটা আকারেও বেড়ে গেল, তাহলে সেক্ষেত্রে স্পর্শবিন্দুর সংখ্যা বেড়ে যায়। মানে দুটো আকারে যদি বেড়ে যায়, দুটো বস্তুর মানে স্পর্শবিন্দুর সংখ্যা অনেক বেড়ে যাবে। তার ফলে আসঞ্জন মানে হচ্ছে দুটো তলের অণুগুলির মধ্যে আকর্ষণ আরও বেশি জায়গা জুড়ে ঘটে, ফলে ঘর্ষণ বলটাও বেড়ে যায়। তার মানে কি, দেখো যদি লম্ব বল এনটা বাড়ে, তাহলে আমরা ধরে নিলাম যে বস্তুটা আকারে বেড়ে গেল, ঠিক আছে। বস্তুটা যখন আকারে বেড়ে যাবে, তখন এই নিচের তলটা আর উপরের যে তলটা, উপরের বস্তুটা নিচের তল আর এই নিচের যেটা বি যে বস্তুটা বলেছিলাম তার উপরের তল, দুটোর মধ্যে স্পর্শবিন্দু সংখ্যা অনেক বেড়ে যাবে। তার ফলে অনেক বেশি সংখ্যক অণু তারা পরস্পরকে তখন কি করবে, আকর্ষণ করতে শুরু করবে, ঠিক আছে। অণুগুলোর মধ্যে আকর্ষণ, অনেক বেশি সংখ্যক অণু সেই আকর্ষণ বলটাতে ইনভলভ হয়ে পড়বে, তার ফলে ঘর্ষণ বলের পরিমাণটাও বেড়ে যাবে। সুতরাং এফএস ভ্যারিজ এজ এন, এখানে যদি ইকুয়াল টু সাইন দিই, তাহলে এফএস সমান লিখবো মিউ ইন্টু এন। এই মিউটা একটা ধ্রুবক রাশি, ঠিক আছে। তাহলে মিউ সমান হয়ে যাচ্ছে এফএস বাই এন, এটাকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। এটা
দুটো সারফেসের উপরে মিউয়ের মানটা নির্ভর করে, সারফেসগুলো চেঞ্জ হয়ে গেলে মিউয়ের মানটাও চেঞ্জ হয়ে যাবে। মিউটা কিন্তু এককহীন, কারণ দুটো বলের অনুপাত। ঠিক আছে, তো স্থিত বস্তুটা যখন স্থির থাকছে তখন আমরা বলছি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ, আর যখন বস্তুটা গতিশীল অবস্থায় থাকবে তখন ওটাকে আমরা বলবো চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ বা বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ বলা হবে। ঠিক আছে, এক্ষেত্রেও দেখো এই তলটার উপরে বস্তুটা আছে, বস্তুর ওজন ডাব্লু নিচের দিকে ক্রিয়া করছে আর লম্ব বল এনটা উপরের দিকে ক্রিয়া করছে। এবারে বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করলাম ক্যাপিটাল এফ। এক্ষেত্রে ক্যাপিটাল এফটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ এফএসের থেকে বেশি, ক্যাপিটাল এফটা সীমাস্থ ঘর্ষণ এফএসের থেকে বেশি। তার ফলে কি হবে না, বস্তুটা প্রযুক্ত বলের অভিমুখেই গতিশীল অবস্থায় চলে আসবে, বস্তুটা প্রযুক্ত বলের অভিমুখে গতিশীল অবস্থায় চলে আসবে। ঠিক আছে, নিয়ে এক্ষেত্রে বস্তুর গতির বিরুদ্ধে এবারে চল ঘর্ষণ বল, বা যেহেতু বস্তুটা পিছলাতে এগোবে তাই চল ঘর্ষণের মধ্যে আবার বিসর্প ঘর্ষণ বল এফ ড্যাশটা গতির বিরুদ্ধে ক্রিয়া করতে শুরু করবে। তো এখানে যেমন এফ এস ভ্যারিসেস এন হয়েছে, এখানেও চল ঘর্ষণ বল এফ ড্যাশ ভ্যারিসেস ও এন হবে লম্ব বল। তাহলে এফ ড্যাশ ইকুয়েস্ট হবে মিউ ড্যাশ ইন্টু এন, মিউ ড্যাশটা একটা ধ্রুবক, এটাকে মিউ ড্যাশটাকে চল ঘর্ষণ গুণাঙ্ক বা পিছলে এগোচ্ছে যেহেতু তাই এটাকে বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক আমরা বলবো। ঠিক আছে, মিউ ড্যাশ সমান হবে তাহলে এফ ড্যাশ বাই এন, এটাও এককহীন, এটাও ওই দুটো সারফেসের নেচারের উপর নির্ভর করছে। আচ্ছা, আমরা একটু আগে বলে এলাম, দেখবে যে একটা বস্তু যখন স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে, বস্তু যখন গতিশীল হয়ে যায় তখন কিন্তু ঘর্ষণ বলটা কমে যায়। অর্থাৎ চল ঘর্ষণ বল এফ ড্যাশ এটা লেস দেন হবে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ এফ এস। এবারে এফ ড্যাশ সমান আমরা কি লিখলাম মিউ ড্যাশ এন, আর এফ এস সমান কি লিখলাম মিউ ইন্টু এন। তাহলে মিউ ড্যাশ এন লেস দেন হবে মিউ ইন্টু এন, তাহলে এন এন কেটে গেলে মিউ ড্যাশ লেস দেন মিউ, অর্থাৎ চল ঘর্ষণ গুণাঙ্ক বা বিসর্প ঘর্ষণ গুণাঙ্ক এটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক থেকে কম হবে। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের এই টপিকটা এই অবধি রইল, এই টপিকটা আমাদের এই অবধি রইল।